অ্যাম্বিশন ভাইবসে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে আমরা চসার আর তার সময়টাকে একটু চিনে নেব। তারপর দেখব কিভাবে তিনি ফরাসি আর ইতালীয় প্রভাব থেকে বেরিয়ে এসে একদম নিজস্ব একটা ইংরেজি স্টাইল তৈরি করলেন। আর এরপর তো রয়েছে তার সেই সেরা কাজ ক্যান্টারবেরি টেলস, এর অসাধারণ সব চরিত্র আর তাদের মজার মজার গল্পগুলো নিয়ে কথা বলবো। আর সবশেষে দেখব এত বছর পরেও চসার কেন এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে শুরু করা যাক চসারকে দিয়ে। মানুষটা কে ছিলেন? তিনি কিন্তু শুধু একজন কবি ছিলেন না, ছিলেন এক বিশাল পরিবর্তনশীল সময়ের একদম কেন্দ্রবিন্দুতে। তাহলে আসল প্রশ্নটা কি? কে ছিলেন এই মানুষটা যিনি ইংরেজি ভাষাকে তার নিজের পায়ে দাঁড়াতে শেখালেন, নিজের ভাষায় কথা বলতে শেখালেন? উত্তরটা হলো, তিনি শুধু একজন লেখক ছিলেন না, তার চেয়ে অনেক অনেক বেশি কিছু ছিলেন। মানে ভাবুন একবার, চসার শুধু কবিতা লিখতেন না, তিনি ছিলেন একজন বড় সরকারি অফিসার, একজন ডিপ্লোম্যাট আর তার সময়ের একজন তুখোর পর্যবেক্ষক। এই যে এতগুলো ভিন্ন ভিন্ন ভূমিকা, এর কারণেই তিনি সমাজের সব স্তরের মানুষকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন, রাজ দরবার থেকে শুরু করে রাস্তার সাধারণ মানুষ পর্যন্ত। আর ঠিক এই অভিজ্ঞতাটাই তার লেখাকে এতটা বাস্তব আর জীবন্ত করে তুলেছে। চসার যে সময়ে জন্মেছিলেন সেটা কিন্তু কোনো সাধারণ সময় ছিল না। একদিকে ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারীর কারণে পুরো সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছিল, অন্যদিকে ফ্রান্সের সাথে প্রায় ১০০ বছর ধরে চলা যুদ্ধ একটা নতুন ইংরেজ জাতীয়তাবাদের জন্ম দিচ্ছিল। মানে চারিদিকে একটা বিশাল ভাঙা গড়ার খেলা চলছিল, আর এই উত্তাল সময়টাই ছিল চসারের লেখার পেছনের আসল শক্তি। তো এমন একটা উত্তাল সময়ে চসার কিভাবে কবি হয়ে উঠলেন, তার এই সাহিত্যিক জার্নিটাকে আমরা আসলে ৩টে আলাদা পর্বে ভাগ করে দেখতে পারি। প্রথম পর্বে তার লেখার উপর ছিল ফরাসি সাহিত্যের গভীর প্রভাব। তখন তিনি মূলত স্বপ্ন আর রাজদরবারের প্রেমের গল্প লিখতেন। এরপর দ্বিতীয় পর্বে তিনি ইতালিতে যান, আর সেখানে দান্তে আর বোক্কাচ্চোর মতো লেখকদের সংস্পর্শে এসে শেখেন কিভাবে বড় গভীর গল্প বলতে হয়। আর সবশেষে তৃতীয় পর্বে এসে তিনি এই দুটো প্রভাবকে একসঙ্গে মিশিয়ে তৈরি করলেন তার নিজস্ব একদম খাঁটি ইংরেজি স্টাইল। এই যে পরিবর্তন, এটা কিন্তু তার লেখায় খুব পরিষ্কারভাবে বোঝা যায়। ধরুন তার ফরাসি পর্বের লেখা, যেমন দ্য বুক অফ দ্য ডাচেস, এগুলো ছিল বেশ রূপকধর্মী, স্বপ্নের মতো। কিন্তু ইতালীয় পর্বে এসে, যেমন ধরুন ট্রয়লাস অ্যান্ড ক্রিসেইডে, আমরা দেখি গল্পের গভীরতা অনেক বেড়ে গেছে, চরিত্রদের মনস্তত্ত্ব অনেক জটিল হয়ে উঠেছে। আর এই লম্বা জার্নির পরেই তিনি পৌঁছান তার সেরা সৃষ্টিতে। হ্যাঁ, আমরা কথা বলছি দ্য ক্যান্টারবেরি টেলস নিয়ে। কি ছিল এর পেছনের আইডিয়াটা? খুব সহজ, একটা তীর্থযাত্রা আর তার সাথে একটা গল্প বলার প্রতিযোগিতা। চসার এখানে একটা অসাধারণ টেকনিক ব্যবহার করেছেন, যেটাকে বলে ন্যারেটিভ ফ্রেমওয়ার্ক, মানে গল্পের ভেতরে গল্প। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা মূল গল্প এগোচ্ছে, আর তার ভেতরেই অনেকগুলো আলাদা আলাদা ছোট গল্প বলা হচ্ছে। এই মূল গল্পটাই হলো ফ্রেম বা কাঠামো। আর এই ফ্রেমওয়ার্কটা কি? খুবই সিম্পল কিন্তু দারুণ মজার। একদল লোক ক্যান্টারবেরি যাচ্ছে তীর্থযাত্রায়। পথে তারা সাউথওয়ার্কের ট্যাবার্ড ইন নামের একটা সরাইখানায় থামে। সেখানে সমাজের সব স্তরের মোট ২৯ জন যাত্রী জড়ো হয়। তো হোস্ট প্রস্তাব দিল যে সময় কাটানোর জন্য সবাই ক্যান্টারবেরি যাওয়ার পথে দুটো আর ফেরার পথে দুটো করে গল্প বলবে। আর যার গল্প সবচেয়ে সেরা হবে, সে ফেরার পর সবার পক্ষ থেকে একটা গ্র্যান্ড ডিনার পাবে। কি অসাধারণ একটা আইডিয়া, তাই না? আর এই যে তীর্থযাত্রীরা, এরাই কিন্তু ক্যান্টারবেরি টেলসের আসল প্রাণ। এদের মাধ্যমে চসার যেন ১৪ শতকের গোটা সমাজটাকেই আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। চসারের জেনারেল প্রলগকে অনেক সময় একটা পোর্ট্রেট গ্যালারি বা ছবি ঘর বলা হয়, কারণ এখানে তিনি মধ্যযুগের সমাজকে তার সব হাসি কান্না ভালো মন্দ সহ এঁকেছেন। এখানে সমাজের প্রায় সব ধরনের মানুষের চরিত্র রয়েছে। তাই এটা শুধু একটা অসাধারণ সাহিত্যকর্মই নয়, একটা জীবন্ত ঐতিহাসিক দলিলও বটে। চসার মূলত তার তীর্থযাত্রীদের মাধ্যমে সেই সময়ে সমাজের ৩টে প্রধান ভাগকে দেখিয়েছেন। প্রথমত, যারা যুদ্ধ করে, মানে নাইট বা যোদ্ধা শ্রেণী। দ্বিতীয়ত, যারা প্রার্থনা করে, মানে গির্জার লোক, যেমন মঙ্ক বা সন্ন্যাসী। আর তৃতীয়ত, যারা কাজ করে, মানে সাধারণ মানুষ, যেমন ডাক্তার, কারিগর বা চাষি। এই যেমন ধরুন নাইট, তিনি হলেন বীরত্বের এক আদর্শ প্রতিমূর্তি। চসার তার বর্ণনায় বলছেন তিনি একজন যোগ্য মানুষ, যিনি সবসময় বীরত্ব, সত্য, সম্মান আর উদারতাকে ভালোবেসেছেন। তিনি যেন তার শ্রেণীর একজন পারফেক্ট প্রতিনিধি। কিন্তু এই আদর্শ নাইটের ঠিক পরেই আমরা কার সাথে পরিচিত হই? একজন মঙ্কের সাথে, মানে একজন সন্ন্যাসীর সাথে। আর তিনি বেশ মোটাসোটা, শিকার করতে আর ভালো মন্দ খেতে ভালোবাসেন। তার সবচেয়ে পছন্দের খাবার হলো রোস্ট করা রাজহাঁস। ভাবুন তো, একজন সন্ন্যাসী যার সাধারণ জীবনযাপন করার কথা, তার এই অবস্থা। আর এখানেই চসারের আসল জাদু, এই বৈপরীত্যের মধ্যেই লুকিয়ে আছে তার হিউমার। আর ঠিক এই জায়গাতে আমরা চসারের শিল্পকর্মের একেবারে কেন্দ্রে চলে আসি। তার আসল ক্ষমতা হলো হাসির ছলে সমাজের আসল চেহারাটা দেখিয়ে দেওয়া।
চলুন একটু তলিয়ে দেখি তিনি কিভাবে তার চরিত্রগুলোকে এত জীবন্ত করে তুলতেন। চসারের একটা অসাধারণ ক্ষমতা ছিল, যেটাকে বলা হয় ডবল ভিশন। এর মানে হলো তিনি একই সঙ্গে একটা চরিত্রকে তার পেশা বা শ্রেণীর প্রতিনিধি হিসেবে দেখান, আবার একজন স্বতন্ত্র খুদসহ মানুষ হিসেবেও দেখান। যেমন ওই মঙ্ক, তিনি শুধু একজন সন্ন্যাসী নন, তিনি হলেন এই বিশেষ সন্ন্যাসী যিনি একটু বিলাসী, একটু নিয়ম ভাঙতে ভালোবাসেন। চোসারের হিউমারের মূল উৎসটাই হলো এই ফাঁকটা, মানে মানুষ বাইরে যা দেখায় আর ভেতরে আসলে যা তার মধ্যেকার পার্থক্য। এই যে মুখোশ আর আসল চেহারার তফাৎ, এটাই তার লেখায় হাসির খোরাক যোগায়। এর একটা দুর্দান্ত উদাহরণ হলো ডাক্তার চরিত্রটি। চসার তার সম্পর্কে বলছেন, চিকিৎসা শাস্ত্রে সোনা নাকি হার্টের জন্য খুব ভালো, তাই তিনি সোনা একটু বিশেষভাবেই ভালোবাসতেন। কি অসাধারণ একটা লাইন! সরাসরি কিছু না বলেও এক লাইনে তিনি ডাক্তারের লোভের দিকে ইঙ্গিত করে দিলেন। এটাই হলো চসারের স্যাটায়ার। তো এত কিছু জানার পর প্রশ্ন আসে, আজ এই ১বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা কেন চসার পড়ব? চলুন তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসি নিয়ে কথা বলেই আমাদের আজকের আলোচনা শেষ করা যাক। চসারের সবচেয়ে বড় অবদান কী ছিল জানেন? তিনি প্রথম দেখিয়েছিলেন যে ইংরেজি ভাষাও বিশ্বমানের সাহিত্যের ভাষা হতে পারে। তার আগে ইংল্যান্ডের সব গুরুত্বপূর্ণ লেখা হতো ল্যাটিন বা ফরাসিতে। ইংরেজিকে সাধারণ মানুষের ভাষা বলে মনে করা হতো। চসার সেই ধারণাটাকেই ভেঙে দিয়েছিলেন। তিনি ইংরেজিকে সাহিত্যের দরবারে সম্মান এনে দিয়েছিলেন। আর তাকে যে কতটা সম্মান করা হতো তার সবচেয়ে বড় প্রমাণ কি? চসারই ছিলেন প্রথম কবি যাকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবের বিখ্যাত পোয়েটস কর্নারে কবর দেওয়া হয়। তার থেকেই কিন্তু লেখকদের এভাবে সম্মান জানানোর ঐতিহ্যটা শুরু হয়েছিল, যেটা আজও চলে আসছে। আজকের মতো এটুকুই। অ্যাম্বিশন ভাইবসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শিখতে থাকুন, বাড়তে থাকুন আর নিজের ভেতরের কৌতূহলটাকে সবসময় বাঁচিয়ে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।